এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন সাগর কুমার পাঠকের লেখা সুন্দরগড়ের নরপিশাচ। গল্পটা দুটো পার্টে পূর্ব সম্প্রচারিত হয়েছে। প্রথম পার্ট শীতকালের সেই রাতে, আর দ্বিতীয় এবং অন্তিম পার্ট গ্রামের রক্তপিশাচ। গল্প পাঠে রয়েছি আমি প্রত্যয়। হাবুর ভূমিকায় কিংবদন্তি চ্যানেল থেকে সৌরভ রায়, বুলি পিসির ভূমিকায় বর্ণালী, বাটুর ভূমিকায় আদিত্য, নেলোর বাবা ওরফে ব্রজতান্ত্রিকের ভূমিকায় সাগর কুমার পাঠক, আর হরি, চিংড়ি আর বাদল ঠাকুরের ভূমিকায় সুমিতেন্দ্র। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প, সাগর কুমার পাঠকের লেখা সুন্দরগড়ের নরপিশাচ। হরির আজ নেশাটা ঠিক জুত হয়নি। পয়সা কম থাকায় ভাটিখানা থেকে প্রায় গলা শুকিয়েই উঠে আসতে হয়েছে। ভাটিখানা থেকে জঙ্গলের শর্টকাট রাস্তাটা ধরে পিচ রাস্তায় উঠল হরি। এখন শেষ ট্রেন ধরে অনেকেই বাড়ি ফেরে। আজ শনিবার, আজই সবচেয়ে বেশি সুযোগ, কারণ আজ সপ্তাহান্তে ফেরা লোকের সংখ্যা অনেক বেশি। অনেকেই টোটো বা রিক্সা না করে পায়ে হেঁটে ফেরে। গ্রামের মানুষজনের কাছে 2-3 কিলোমিটার হাঁটাটা এমন কিছু না। আজ আবার অমাবস্যা। জঙ্গল থেকে বেরিয়ে পায়ে চলার রাস্তাটা যেখানে পিচ রাস্তায় মিশেছে, সেখানকার আলোটা কদিন ধরেই খারাপ। ভালোই হয়েছে, তার কাজের সুবিধাই হবে। পেছনের পকেট হাতড়ে একবার ধারালো ভাঁজ করা ছুরিটার স্পর্শ অনুভব করে নেয় হরি। আজ তাকে পয়সা জোগাড় করতেই হবে। নেশাটা কেটে গিয়ে মেজাজটা খিঁচড়ে গেছে তার। আজ যে ব্যাটাকে একা পাবে, গলায় ছুরি ধরে তাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে যা পাবে সব কেড়ে নেবে, সব। বেশ কিছুক্ষণ অশ্বত্থ গাছটার আড়ালে দাঁড়িয়ে হরি অপেক্ষা করল, কিন্তু শুধু শুধু মশার কামড় খাওয়া ছাড়া কোনো লাভই হলো না। তার মানে আজও ট্রেন লেট। এই লেটের চক্করে আজকে তার শিকার ফসকে যাবে মনে হচ্ছে। ট্রেন ঢুকতে দেরি হলে সবাই টোটো বা রিক্সা ধরে নেবে। দূর, এর চেয়ে কলকাতায় পকেট মারি ভালো ছিল। কি কুক্ষণে যে কলকাতার কাজ ছেড়ে সুন্দরগড়ে ফিরে ছিনতাইয়ের কাজ ধরল। আসলে সেবার শিয়ালদায় পকেট মারি করতে গিয়ে এত মার খেয়েছিল যে প্রায় মরেই যাচ্ছিল সে। তার চেয়ে অবশ্য এটাই ভালো, মুখে রুমাল বেঁধে এলাকার বাইরে গিয়ে গলায় ছুরি ধরে কাজ সেরে চুপচাপ কেটে পড়ো। এমনিতে আজ কাজ করার ইচ্ছে ছিল না, কিন্তু ওই যে নেশা, এই নেশাই তাকে বাধ্য করে নিয়মিত কাজ করতে। ওই তো আসছে। দূর, সেই টোটো বোঝাই লোক, না হলে রিক্সায় দুজন করে বসে। এদের সাথে একা হাতে সে পারবে না, সে যতই তার সঙ্গে ছুরি থাকুক না কেন। আর একটু অপেক্ষা করল সে, টোটো আর রিক্সাগুলো চলে যাক। এরপর যদি কোনো হতভাগা একা পেয়ে হেঁটে আসে তখন দেখা যাবে। একটা টোটো কাছে আসতেই গাছের পেছনে সে লুকিয়ে পড়ল। এরপর দুটো রিক্সাও চলে গেল সাওয়ারি নিয়ে।
তার কিছুক্ষণ পরে জায়গাটা আবার অন্ধকার হয়ে যেতেই ছুরিটা হাতে নিয়ে সতর্ক দৃষ্টিতে লক্ষ্য রাখল হরি। এরপর জায়গাটা আবার অন্ধকার হয়ে যেতেই ছুরিটা হাতে নিয়ে সতর্ক দৃষ্টিতে লক্ষ্য রাখতে লাগলো হরি। কিন্তু না, কোনো মানুষই এদিকে আজ আসছে না। এদিকে নেশাটা যেন আরো পেয়ে বসেছে। আজ মনে হচ্ছে সাধের সিটিজেনের ঘড়িটা বাঁধা দিয়েই সাধুর ভাটি থেকে একটা বোতল নিতে হবে। ঘড়িটা ওর খুব প্রিয়। সোনালি রঙের এই ঘড়িটা ও ট্রেনে একজনের হাত থেকে কায়দা করে খুলে নিয়েছিল। লোকটা টেরও পায়নি। এই ঘড়িটার জন্য ওর মাঝে মাঝে গর্ব হয়। সাধুর কাছে এর আগেও ও জিনিস বাঁধা রেখে মদ খেয়েছে, পরে সুদসহ পয়সা মিটিয়ে সে জিনিস ছাড়িয়েও নিয়ে গেছে। দু একটা জিনিস বিক্রি করে বোতলও নিয়েছে। সাধু জানেও কি করে, কিন্তু কিছু বলে না। সাধু নিজেও একসময় ডাকাত দলে ছিল, তারপর এক সন্ন্যাসীর পাল্লায় পড়ে সেসব কুসঙ্গ ছেড়ে জমানো টাকা দিয়ে দিশি মদের ভাটিখানা খুলে বসেছে। এক মাথা চুল চূড়ো করে বাঁধা, মুখে বড় বড় দাড়ি। সে নাকি নিজে এক ফোঁটা মদ ছোঁয় না, আর সপাক নিরামিষ আহার করে। তাই তো লোকে বলে সাধু। ওর আসল নাম কেউ জানে না, কেউ জানার আস্পর্দাও দেখায় না। অনেকক্ষণ অপেক্ষা করেও কেউ না আসায় হরি জঙ্গলের দিকে পিছন ফিরল। তারপর ছুরি ধরা ডান হাতটা দিয়ে বাম কবজিতে লাগানো ঘড়িটার ওপর হাত বোলাতে লাগলো পরম মমতায়। এমন সময় ওর কানে এলো একটা পায়ের শব্দ। হরির কান খুব সজাগ। আওয়াজ লক্ষ্য করে সে ঘুরে দেখল অন্ধকারে একটা খুব লম্বা রোগা লোক রাস্তা দিয়ে এগিয়ে আসছে। তারই হাঁটার পায়ের শব্দ কানে এসেছে। লোকটার পায়ে জুতো নেই। পিচের রাস্তায় কেমন অদ্ভুতভাবে পা ফেলে হাঁটছে লোকটা, থ্যাপ থ্যাপ করে। আজকালকার দিনে জুতো পরে না, এ আবার কেমন লোক? যেমন লোকই হোক, আজ এর গলায় ছুরি ধরব ভাবল হরি। নেই মামার চেয়ে কানা মামাই ভালো। আর একটু এগিয়ে আসতে লোকটার হাঁটার ভঙ্গিটা বুঝতে পারল হরি। দূরের ল্যাম্পপোস্টের হালকা আলোর সামনে লোকটার অবয়ব সিলুয়েটের মতো লাগছে। লোকটা কেমন সামনের দিকে ঝুঁকে থপ থপ করে হাঁটছে। মনে হচ্ছে লোকটা নিজে হাঁটছে না, তাকে কেউ যেন হাঁটাচ্ছে, ঠিক পুতুলের মতো। লোকটার পরনে একটা কৌপিন, তবে খালি গা। লোকটা কাছে আসতেই নিজের মুখের রুমালটা থুতনি থেকে নাকের ওপর তুলে ছুরিটা বাগিয়ে ধরে ছাপিয়ে পড়ল সে। কর্কশ গলায় বলে উঠল, সঙ্গে যা আছে দিয়ে দে, নইলে গলার নালি ফাঁক করে দেব। লোকটার কোনো ভাবান্তর হলো না। সে স্থানুর মতো চুপ করে দাঁড়িয়ে রইল। হরি এবার ছুরির ধারালো ফলাটা লোকটার গলার কাছে চেপে ধরল। হরি ভেবেছিল এতেই লোকটা কাবু হয়ে যাবে, কিন্তু সেরকম কিছুই হলো না। হরি এবার লোকটার চোখে চোখ রাখল, কিন্তু তারপরেই সে ভয়ে এক পা পিছিয়ে এলো। লোকটার চোখের দৃষ্টিটা স্থির, তবে তবে চোখের মণি দুটোর মতো পুরো চোখটাই কালো।
এবার লোকটা হাত দুটো বাড়িয়ে দিল হরির দিকে। হরিও ছুরিটা তাক করে তার দিকে চালাতেই লোকটা খপ করে তার ছুরি সমেত হাতটা ধরে ফেলল। এরপর প্রবল শক্তিতে মুচড়ে কুনুই থেকে ভেঙে দিল হরির ডান হাতটা। প্রবল যন্ত্রণায় চিৎকারটা গলার কাছে এসেও আটকে গেল, কারণ লোকটা আরেক হাতে হরির গলা চেপে ধরেছে। বজ্র কঠিন সেই বাঁধন এড়াবার জন্য প্রবল চেষ্টা করল হরি, কিন্তু পারল না। লোকটার লম্বা দুটো হাত এবার বড় একটা সাঁড়াশির মতো চেপে ধরেছে তার গলাটা। কয়েক মুহূর্ত ছটপট করে একসময় নিস্তেজ হয়ে পড়ল হরির দেহটা। লোকটা এবার হরির কণ্ঠনালীর কাছে নিজের লম্বাটে মুখটা নিয়ে এসে এক সারি ধারালো দাঁত বসিয়ে ছিঁড়ে নিল কিছুটা মাংস। তারপর সেখান থেকে গল গল করে বেরিয়ে আসা রক্তটা চুষতে লাগলো। একসময় সেই মিশমিশে কালো লম্বা মূর্তিটা হরির রক্তহীন দেহটাকে খড়কুটোর মতো ছুঁড়ে ফেলে আবার জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। হরেন্দ্রনাথ দত্ত ওরফে হাবু সকাল থেকেই ব্যস্ত। এদিকে তার ভাই পুলেন্দ্রনাথ ওরফে চিংড়ির দেখা নেই। হাবু এক সপ্তাহ হলো বাড়িতে ডিটেকটিভ এজেন্সি খুলেছে। হাবু গোয়েন্দা আর চিংড়ি তার অ্যাসিস্ট্যান্ট। হাবু ক্লাস 9-এ 3বার ডাব্বা মেরে বাঘ দেবীর পায়ে বই খাতা পাকাপাকিভাবে বিসর্জন দিয়েছে। ছেলের বাবা বলে দিয়েছে এবারে রেশন দোকানে বসিয়ে দেবে। ওর বাবার অনেক ব্যবসা। ছেলে দোকানে বসলে আর কিছু না হোক, অন্তত একজন কর্মচারীর খরচ তো বাঁচবে। হাবুর অবশ্য সেই দোকানে বসার একটুও ইচ্ছা নেই। তার ইচ্ছা সে শার্লক হোমসের মতো বিশ্ববিখ্যাত গোয়েন্দা হবে। নিদেন পক্ষে ব্যোমকেশ বা ফেলুদা তো হতেই হবে। তাই সে তার ভাই চিংড়িকে তার ওয়াটসন বানিয়েছে। চিংড়ির অবশ্য এতে মত ছিল না, কিন্তু বয়সে ছোট বলে তাকে এটা মেনে নিতে হয়েছে। এর জন্য অবশ্য দাদার কাছ থেকে 2টো জিন্স আর একটা জ্যাকেট আদায় করেছে। চিংড়ির মাথা খুব পরিষ্কার, কলেজে পড়ে। সে দাদার মতো ফেল করে না, বছর বছর বেশ ভালো নম্বর পেয়ে পাশ করে। আর স্কুলে অঙ্কে বরাবরই 100 পেয়ে এসেছে। দাদাও তার এই বুদ্ধিমান ভাইয়ের কথা মেনে চলে, বিশেষ করে তার যখন মাথা খোলে না। এক সপ্তাহ হলো হাবু আশেপাশের লোকজনকে জানিয়ে দিয়েছে যে সে এখন আর হাবু নয়, হাবু গোয়েন্দা। আজই সকালে বুলি পিসি এসে তাকে নতুন কেস দিয়েছে। তবে একে ঠিক কেস দেওয়া না বলে বলা যায় তারা কেসটা নিয়েছে। বুলি পিসি সকালবেলাতেই তাদের ঘরে ঢুকে খাটের তলায় উঁকি মারছে। দেখে হাবু জিজ্ঞাসা করে, কি খুঁজছো বুলি পিসি? আরে দেখো না, কাল থেকে আমার চাঁদমোহনকে খুঁজে পাচ্ছি না। চাঁদমোহন মানে তোমার সেই কালো ছাগল ছানাটা, যার কপালে একটা সাদা চাঁদের মতো আছে? এই হাবু, ওকে একদম ছাগল ছানা বলবি না। ও আমার মরা সৌর, আবার আমার হাতে পায়েস খাবে বলে ফিরে এসেছে। কি করে বুঝলে ও তোমার মরা শ্বশুর? ও কি তোমার কানে কানে এসে বলেছে নাকি? এই চুপ কর তো হতবাগা। আমার সৌরের কপালেও অমন একটা আব ছিল। উনি আমার হাতের পায়েস খেতে খুব ভালোবাসতেন। এমনকি মরার আগেও উনি সেই পায়েস খেতে চেয়েছিলেন। তারপরই তো উনি চলে গেলেন। এতে কি করে প্রমাণ হয় ছাগলটা সরি চাঁদমোহন তোমার মরা সৌর? ঘরে ঢুকে প্রশ্ন করল চিংড়ি। সে এতক্ষণ বাইরে দাঁড়িয়ে দুজনের কথা শুনছিল। শোন চিংড়ি, এই বললে তো তোরা পেত্তয় করবি না। চাঁদমোহন তখন আরো ছোট।
একদিন পায়েস বানিয়ে রেখেছে ঠাউরে দেব বলে। রান্নাঘরে বাসন পড়ার আওয়াজ শুনে গিয়ে দেখি চাঁদমোহন পায়েসের বাটির ঢাকনা খুলে পায়েস খাচ্ছে। আমি যখন গেছি তখন পায়েস তো প্রায় শেষ। আমি আর কিচ্ছুটি বললুম না। কেষ্টর জীব, এমন সময় দেখি চাঁদমোহন ঢেকুর তুললে। ঠিক যেমনটি তোমার শ্বশুর মশাই খাওয়া দাওয়ার পর তুলতেন। তারপর চাঁদমোহন আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ওর চোখ দেখে আমার মনে হলো শেষ জীবনে আমার শ্বশুর মশাই আমার হাতের রান্না খেয়ে ভালো লাগলে যেভাবে আমার দিকে তাকিয়ে থাকতেন, সেভাবেই যেন অবলা প্রাণীটা আমার দিকে অমন করে তাকিয়ে আছে। হাবু এবার তার অঙ্ক খাতার শেষ পাতায় পেন দিয়ে লিখতে শুরু করলো, সাথে বলতে লাগলো, নাম চন্দ্রমোহন, রং কালো, কপালে চাঁদের মতো টিপ আছে। বুলি পিসি অবাক হয়ে প্রশ্ন করল, তোরা আমার শৌরের নাম জানলে কি করে? ও নাম আমি মুখে উচ্চারণ করব না বলেই চাঁদমোহন বলে ডাকি। ওসব ছেড়ে আসল কথায় আসো। আমরা যদি তোমার ছাগলটাকে খুঁজে দিই তাহলে আমাদের কি দেবে? আমি বেদবা মানুষ, টাকা পয়সা কোথায় পাবো বল দেখি। তবে তোরা যদি আমার চাঁদমোহনকে খুঁজে দিস তাহলে তোদের এক শিশি কুলের আচার আর এক বাটি আম সত্ত্ব দেব। চিংড়ি জানে বুলি পিসির অনেকটা টাকা জমানো আছে, তাই সে বলল, তার সাথে 100 টাকা লাগবে, এই কাজে অনেক পরিশ্রম আছে। ঠিক আছে ঠিক আছে, তাই দেব বাবা। অ্যাডভান্স মানে কাজ হাতে নেওয়ার আগে কিছু ছাড়ো। বুলি পিসি এবার শাড়ির আঁচলের খুঁট থেকে একটা মোড়ানো 10 টাকার নোট বার করে চিংড়ির হাতে দিলেন। হাবু প্রশ্ন করল, বয়স কত? এ চুপ কর তো মুখ পোড়া। আমার কি আর কত বয়স হলো মনে আছে নাকি? হবে 3-20 পেরিয়ে 5 বা 7। আহা, না না, তোমার নয়, তোমার শ্বশুরের, তোমার আদরের চাঁদমোহনের বয়স কত? তা হলো গিয়ে 9 মাস 13 দিন। ঠিক আছে, আমরা সব নোট করে নিলাম, এখন কাজে লেগে পড়ছি। অঘ্রাণ মাসের বিকেলবেলা নদীর ধারে বিড়ি ফুঁকতে ফুঁকতে নেলো বলে, এ বাটু, একটা কাজ করলে হয় না? এই ছাগলটাকে বরং জঙ্গলের ধারে এই দাসাইদের পুরনো বাড়িতে লুকিয়ে রাখি, কেউ টের পাবে না। ওরে বাবা, সেখানে তো ভূতেদের রাস্তা না গো, তার উপর পাশেই আবার জঙ্গল, কেউ ভয় ওখানে যায় না। আরে সেই জন্যই তো ওখানে লুকিয়ে রাখবো। কিরে, তোকে যে কাঁঠাল পাতা আনতে বলেছিলাম, এনেছিস? সে তো এনেছি, কিন্তু এই পাতা আনতে গিয়ে ওই ওই দত্তবাড়ির ছোট ছেলেটা গো, কি চিংড়ি চিংড়ি আমায় নানা রকম প্রশ্ন করছিল জানো। চিংড়ি মানে হাবুর ভাই? ও যেটা কলেজে পড়ে? কেন, কি বলছিল? এই আমি ওদের ওই কাঁঠাল গাছটা থেকে কটা কচি ডাল ভাঙছি, ঘুরে দেখি বেটা পিছনে দাঁড়িয়ে আছে, তারপর নানা প্রশ্ন। বাটুদা, কাঁঠাল পাতা দিয়ে কি হবে? তুমি কি ছাগল পুষেছো নাকি? ছাগল? না না না, ওই মা বললো যে পুজোয় লাগবে আর কি। কি পুজো গো? কি পুজো? ওই ওই কম্বল ষষ্ঠী না কি যেন বললো একটা। সেটা আবার কি পুজো? আগে তো শুনিনি। ওই অঘ্রাণ মাসের শেষে হয় গো। ওই আমাদের মামার বাড়ির গ্রামে পৌষ মাসে কম্বল বার করার পর পুজো করে গায়ে দিতে হয়, বুঝলে? তুই এরকম বানিয়ে বানিয়ে বলে দিবি? তুই এসব চুরি চাচড়ামো না করে তো গপ্প লিখতে পারতিস। চুরি কি আর সাদা করি নাকি?
এই তোর পাল্লায় পড়েই তো আমি বটুক থেকে এই বাটু চোর হয়ে গেলাম। হ্যাঁ, বেশি কথা বলে আবার। দেখ বাটু, একদম লজ্জা পাবি না। আমিও তো নলিনী রঞ্জন থেকে নীলচর হয়ে গেছি, তাতে আমার একটু দুঃখ নেই, বরং গর্ব হয়। একদিন আমি ডাকাত দল খুলবো, তারপর এই গ্রামের সবাইকে আমি মজা দেখিয়ে দেব। একটু হাতের দোষ আছে, তা বলে গা শুধু লোক এরকম দুচ্ছাই করবে? এই আরে ওই ওই সেদিন যে কানাই খুঁড়োর রূপোর নস্যির ডিবেটা ওই চুরি করতে গিয়ে যে ধরা পড়ে উত্তম মধ্যম খেলি, ব্রজ খুঁড়ো কিছু বলেনি? হ্যাঁ, আমার বাবা তো ভাই আমায় আরো ধোলাই দিয়েছে, নেহাত মা বাঁচিয়ে দিল তাই আর কি। আমার বাবার অত সময় নেই, ভোরবেলা বেরিয়ে যায় আর মাঝরাতে ফেরে। কোথায় যায় কি করে কেউ জানে না। আমি নিজের জন্যই শুধু রান্না করি। ছাড় ওসব কথা, চ ছাগলটাকে কাঁঠাল পাতা দিয়ে আসি। দুই বন্ধু মিলে নেলোর বাড়ি আসে। তারপর একটা চটের বস্তায় পুরে চাঁদমোহনকে কোলে নিয়ে দাসবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেদিন রাতে ব্রজদুলাল যখন বাড়ি ফিরল, নীলো তখন সবে ভাত খেয়ে একটা বিড়ি ধরিয়েছে। বাবাকে দেখেই সেই বিড়িটা পেছনে লুকিয়ে নরম গলায় প্রশ্ন করল, ভাত খাবে? কুচো চিংড়ি ঝাল করেছি। খিদে নেই, তুই শুয়ে পড়। ব্রজর মুখ দিয়ে দেশি মদের গন্ধ ভক ভক করে বেরোচ্ছে। তুই আবার সাধুর থেকে বসে মাল খেয়েছো? ব্রজ কোনো উত্তর না দিয়ে টলতে টলতে তক্তপোষে বসে বলল, শোন, তুই কদিন একটু সাবধানে থাকবি, তোর সামনে বড় ফাঁড়া আছে। তুমি থামো তো, আমি তোমার ওই ভণ্ডামিতে বিশ্বাস করি না। এতই যদি তোমার ক্ষমতা, তবে মায়ের চলে যাওয়া তুমি আটকাতে পারো নি কেন? তোমারই বা পয়সা করি রোজগার হয় না কেন বলো তো? আমায় কেন চুরি চামারি করে পেটের ভাত জোগাড় করতে হয়? দেখ নলিনী, আমায় ওই নামে ডাকবে না। লোকে বলে ভণ্ড ব্রজর বেটা নীলচোর, তুমি আমায় নীল বলেই ডাকবে। দেখ, একটা কথা তোকে আজ বলি, লোকে যতই আমায় ভণ্ড বলুক, তুই জেনে রাখিস আমি ভণ্ড নই। বলতে পারিস আমার জ্ঞান অর্ধেক, তাই সবসময় আমার কথা মেলে না। শুধু শুধু জ্যোতিষবিদ্যা নয়, জীবনে আমি যা যা শিখতে গেছি সব অসম্পূর্ণ থেকে গেছে। এ আবার কি রকম কথা? যেমন তুই ক্লাস 4-এর ওপর আর পড়লি না, কারণ তুই স্কুলে গেলেও কিছু শিখতে পারছিলি না। তেমনি আমিও সাধনার পথে গেলেও কিছুই ঠিক মতো শিখতে পারিনি। এই সেদিনও যেমন এদিনও কি বাবা? কিছু না, তুই ঘুমোকে যা। আর কদিন একলা একলা রাতের বেলা কোথাও যাস নে। যদি যেতেই হয় তাহলে তোর সাঙ্গাত ওই বাটু ছোড়াটাকে সঙ্গে নিয়ে যাস। আবার টলতে টলতে ঘর থেকে বেরিয়ে যায় ব্রজদুলাল। নেলো দরজা ভেজিয়ে তক্তপোষে শুয়ে পড়ে। পরদিন ভোরবেলার দিকে নেলো আর বাটু নদীর ধারে যাচ্ছিল। গ্রামের খেজুর গাছগুলোয় উঠে তখন কয়েকজন শিউলি হাঁড়ি বাঁধছে। যদিও অঘ্রাণ মাসের শেষ, তবু এবারে ঠান্ডার দেখা নেই। তার মানে এবার গুড় খুব একটা ভালো হবে না। এই গ্রামে অনেকেই গুড় বানায়। নেলো বলল, বাটু, তারই খেয়েছিস কোনোদিন? না, খাইনি, তবে শুনেছি যে খেলে নাকি পেটের খুব গন্ডগোল হয়। এত অল্প খেলে কিছু হয় না, খাবি তো বল। আচ্ছা, ঠিক আছে, সে খাওয়াই যায়। তবে তবে আমি কিন্তু খুব অল্প খাবো, বলে দিলাম। চল চল চল। না না, আজকে না, তবে তো ওরা হাঁড়ি বাঁধলো, কদিন নজর রাখতে হবে। ভোরবেলা খেজুরের রস দারুণ খেতে।
কিন্তু বেলার দিকে সেটা এগিয়ে যায় তারই হয়ে যায়। আমাদের নজর রাখতে হবে। তুই বরং দুটো বোতল জোগাড় করে রাখ, আর সেগুলোই যেন জল ভরা থাকে। আমি বললেই সেগুলো নিয়ে চলে আসবি। এর ঠিক 3 দিন পরে সন্ধ্যাবেলা নীলো বাটুর বাড়ির জানালা দিয়ে উঁকি দিয়ে ফিসফিস করে বলল, বোতলগুলো নিয়ে দাসেদের বাড়িতে রেখে আসিস, আর ছাগলটাকে খেতে দিয়ে আসিস। বাটু ছাগলটার জন্য কিছু কাঁঠাল পাতা আর বোতল দুটো নিয়ে দাস বাড়িতে গিয়ে ছাগলটাকে খাবার আর জল দিল। এরপর বোতল দুটো নিয়ে বেরোতে যাবে, দেখে নীলো হাজির। নদীর পাড়ের রাস্তাটা ধরে কিছুটা যেতে নীলো থমকে দাঁড়ালো। তারপর বলল, তুই এখানে দাঁড়া আর নজর রাখ কেউ আসছে কিনা। কেউ আসলেই কুকুরের ডাক ডাকবি। দে বোতল দুটো দে, আমি রস ঢেলে হাঁড়ির মধ্যে জল ভরে রাখবো। পথের পাশেই একটা খেজুর গাছ বেয়ে উঠে যায় নীলো। বাটু একটু দূরে দাঁড়িয়ে রাস্তার উপর নজর রাখে। একসময় বাটুর মনে হয় কয়েকটা গাছ তফাতে কি যেন এসে দাঁড়িয়েছে। এই খেজুর গাছগুলো ক্ষেতের পাশের রাস্তার ধারে পর পর সারি বেঁধে দাঁড়িয়ে। নদীর পাড়ে ফাঁকা মাঠের ওপর হালকা কুয়াশার একটা স্তর সৃষ্টি হয়েছে, তবে এখানে আলো বিশেষ নেই। অবশ্য এর জন্যই জায়গাটা ওরা বেছে নিয়েছে। বাটু দেখল নীলো সরসর করে গাছ থেকে নেমে এসে লোকটাকে উঁচু গলায় বলছে, এই কে তুই? এখানে কি চাই? যাবা এখান থেকে। লোকটা চুপচাপ কোনো কথা না বলে সেখানে দাঁড়িয়ে রইল। বাটু এবার এগিয়ে গিয়ে বলল, আর ছাড় না, কোনো কোনো পাগল টাগল হবে হয়তো। চেঁচামেচি না করে কাজ সেরে কেটে পড়ি, চ। না রে বেটা, তারই লোভ এসেছে, নিশ্চয়ই কোনো মাতাল। আমি বোতলগুলো নামিয়ে রাখবো, আর সেই ফাঁকে ওগুলো হাতাবার তাল করছে। বাটু এবার এগিয়ে গিয়ে লোকটাকে ভালো করে দেখে। খুব ঠান্ডা না পড়লেও এখনই সন্ধ্যার পর বাতাসে একটা হালকা শীতল ভাব আছে। অথচ লোকটার গা পুরো খালি, পরনে শুধু একটা ন্যাকড়ার ফালি। লোকটার চেহারা রোগা, তবে বেজায় ড্যাঙ্গা, অন্তত 6.5 ফুট তো হবেই। নীলো তার পকেটে একটা ছুরি নিয়ে আজকাল ঘোরে। সে ছুরিটা বার করে লোকটার দিকে কয়েক পা এগোতে এগোতে বলল, এই পালা এখান থেকে, না হলে পেট ফাটিয়ে দেব। বাটুর খারাপ লাগছিল, কিন্তু রকচটা নীলোকে সে কিছু বলতে পারল না। নীলো ততক্ষণে এগিয়ে গিয়ে লোকটাকে একটা ধাক্কা মেরেছে, কিন্তু লোকটা এক বিন্দু নড়ল না। এদিকে বাটুর হঠাৎ চোখে পড়ল লোকটার চোখ দুটো কুচকুচে কালো, কোনো সাদা অংশ তাতে নেই। শিউরে উঠল বাটু। নীলো তার ছুরিটা আরেকবার লোকটার মুখের সামনে নাড়াতেই সে খপ করে ওর হাতটা ধরে কুনুই থেকে একেবারে উল্টো দিকে মুছড়ে দিল। কড়াত করে নীলোর কুনুইয়ের হাড় ভাঙার আওয়াজ পেল বাটু। ঠং করে ছুরিটা রাস্তায় পড়তেই লোকটা এবার নীলোর গলাটা অন্য হাতে চেপে ধরল। নীলোর গলা দিয়ে আর কোনো আওয়াজ বেরোচ্ছে না, কিন্তু প্রবল যন্ত্রণায় তার মুখটা কুঁচকে গেছে। লোকটা এবার 2 হাতে ওর গলাটা টিপে ধরেছে। ছটফট করতে করতেই লোকটার 2 হাতের মধ্যে এলিয়ে পড়ে গেল নীলো। এরপর লোকটা যে কাজ করলো সেটা দেখে বাটুর হাত পা একেবারে অসাড় হয়ে পড়ল। লোকটা নীলোর কণ্ঠনালীর কাছ থেকে কিছুটা মাংস ছিঁড়ে নিয়ে সেখান থেকে তাজা লাল রক্ত শুষে নিতে থাকে। এই দৃশ্য দেখে বাটুর আর মাথা ঠিক থাকে না। সে মাটিতে পড়ে থাকা ছুরিটা তুলে নিয়ে ছুটে গিয়ে আঙুল বিধিয়ে দেয় লোকটার পিঠের বাম দিকে। লোকটা এবার পেছনে ঘুরে তার দিকে তাকায়। কিছু বুঝে ওঠার আগেই
একটা কুচকুচে কালো হাতের এক ঝটকায় এসে ছুঁড়ে ফেলে দেয় বাটুকে। একটা খেজুর গাছে মাথাটা খুব জোরে ঠুকে গিয়ে সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে বাটু। বাটুর যখন জ্ঞান ফেরে, সে দেখে রাস্তার ধারেই নীলোর মৃতদেহটা পড়ে আছে। তবে তার দেহটা পুরোপুরি শুকিয়ে কাঠ হয়ে গেছে। আশেপাশে সেই ভয়ঙ্কর মূর্তিটাকে আর দেখতে পেল না বাটু। তার মাথায় তখন অসহ্য যন্ত্রণা। কোনো মতে টলতে টলতে সে বাড়ির দিকে রওনা দিল। অনেক খোঁজাখুঁজি করেও যখন ব্রজোর সন্ধান পাওয়া গেল না, তখন দুদিনের মাথায় সবাই মিলে নীলোর মৃতদেহ সৎকারের সিদ্ধান্ত নিল। কারণ মৃতদেহে ইতিমধ্যেই পচন ধরে গেছিল। এদিকে সেই ঘটনার পর থেকেই বাটু বিছানা নিয়েছে। তার আর কথা বলার শক্তি নেই। ঘটনার অভিঘাতে সে যেন বাকরুদ্ধ হয়ে গেছে। সারাদিন সে বিছানাতেই শুয়ে থাকে। হাবু সেদিন বসে বসে এক মনে আঁখ ছাড়িয়ে খাচ্ছিল। এমন সময় চিংড়ি ঘরে ঢুকে বলল, জানিস, গ্রামে আরও একজন নীলোর মতো ওই একইভাবে মারা গেছে। তারও রক্তশূন্য বডিটা মাঠের ধারে পড়েছিল। সত্যি এমন অবস্থা যে লোকজন আর সন্ধ্যের পর বাইরে বের হয় না। আচ্ছা, সেই চাঁদমোহনের আর কোনো খোঁজ পেলি? বুলি পিসি আজও খোঁজ করতে এসেছিল। বুঝলি দাদা, একজনের ওপরই আমার খুব সন্দেহ ছিল, কিন্তু এখন তো আর কিছু করার নেই। কার ওপর? বাটুর ওপর। নীলোটাও সন্দেহের বাইরে নয়। দুটো তো সবসময় একসাথেই ঘুরঘুর করতো। সেদিন বাটুটা আমাদের গাছ থেকে অনেকগুলো কাঁঠাল পাতা পেরে নিয়ে গেল। এর থেকে কি করে প্রমাণ হয় যে ওরা চাঁদমোহনকে চুরি করেছে? কাঁঠাল পাতা ওর কি কাজে লাগবে জিজ্ঞেস করতে বানিয়ে বানিয়ে এক ঝুড়ি মিথ্যে কথা বলে দিলে। চল ওকে গিয়ে জিজ্ঞাসাবাদ করি। তার আর উপায় নেই। ওর এখন কথা বন্ধ হয়ে গেছে। সারাদিন বিছানায় চুপচাপ শুয়ে থাকে। ওর মা বাবা সবসময় কভার দিয়ে রাখে, কাউকে ঘরে ঢুকতে দেয় না। কেউ কাছে আসলেই নাকি ও ভয় একেবারে জড়সড় হয়ে যায়। আমি একটু আগেই ওর বাড়ি থেকে ঘুরে এলুম। নীলোটাও নেই যে ওকে কিছু প্রশ্ন করব। আমরা বরং রাতের বেলা গ্রামে খুঁজতে বেরোই। ওরে বাবা, রাতের বেলা? দিনে গেলে হয় না? আমার কলেজ আছে। শোন, আজ রাতে খাওয়া দাওয়ার পর দুজনে চুপি চুপি বেরোবো। গ্রামের এই দিকটা আমার কদিন দেখা হয়ে গেছে। আজ রাতে শ্মশানের দিকে যাব। ওরে বাবা, শ্মশান? এত ভয় পেলে গোয়েন্দা হওয়া যায় না। তো যদি এত ভয় থাকে তাহলে থাক, আমি একাই যাব। না না না, আমি যাব। সেদিন রাতের বেলা চুপি চুপি দুজনে বের হলো। ওরা দুজন বাইরের ঘরে শোয়, তাই বেরোতে কোনো অসুবিধাও হলো না। আজ ওরা সাইকেলটা নিয়ে বেরিয়েছে। হাবু প্যাডেল করছিল আর চিংড়ি পেছনে বসে। আজ ভালোই কুয়াশা পড়েছে, তাই অন্ধকারে খুব জোরে সাইকেল চালানো যাচ্ছে না। বোধহয় আজ অমাবস্যা। আকাশে চাঁদের দেখা নেই। চারিদিকে নিস্তব্ধ। শুধু সাইকেলের প্যাডেলের ঘটাং ঘটাং আওয়াজ ছাড়া কোনো শব্দ নেই। শ্মশানের কাছাকাছি আসতেই চিংড়ি বলল, দাঁড়া দাদা, এবার হেঁটে যেতে হবে।
সাইকেলটায় বড্ড আওয়াজ হচ্ছে। সাইকেল নিয়ে হাঁটিয়ে চলল ওরা। কিছুটা গিয়েই শ্মশান। ওরা দেখল শ্মশানে আজ আর কোনো মরা আসেনি। এদিকে ফাঁকা শ্মশানে এক জায়গায় তপ করে একটা আলো জ্বলে উঠতেই হাবু বলল, ওরে বাবা, ওটা কি আলেয়া ভূত নাকি? দূর, শ্মশানে আলোয় দেখা যায় নাকি? কেউ মনে হয় আলো জ্বেলেছে, চল দেখি গে। ওরা এগিয়ে যায় আলো লক্ষ্য করে। কিছুটা গিয়ে দেখে লাল কাপড় পরা একজন আগুন জ্বালিয়ে কি যেন করছে। লোকটার মাথার চুল চূড়া করে বাঁধা, বুক অবধি লম্বা দাড়ি, সব কিছুই সাদা। লোকটা আপন মনে বিড়বিড় করে কি যেন বলে গুঁড়োর মতো কিছু আগুনে ছুঁড়ে দিতেই আগুনের শিখা দপ করে লাফিয়ে উঠল। এই রকম আগুনের শিখাই ওরা দূর থেকে আগে লক্ষ্য করেছিল। সেই জ্বলে ওঠা আগুনের শিখায় ওরা দেখতে পেল লোকটার দুপাশে দুটো বিশাল বড় আকৃতির কুকুর, যেন তাকে হাবুকে পাহারা দিচ্ছে। এবার বুঝতে পারছি ইনি কে। কাল বাজারে গিয়ে এনার কথা শুনেছিলাম। ইনি একজন পিশাচ সিদ্ধ তান্ত্রিক। প্রতি অমাবস্যায় এই শ্মশানে আসেন সাধনা করতে। আর এই কুকুরগুলো, ওগুলো কি ওনার পোষা? জানি না, শুনেছি উনি যখন সাধনায় বসেন তখন এই কুকুরগুলো ওনাকে পাহারা দেয়, যাতে কেউ ওনার সাধনায় বিঘ্ন না ঘটাতে পারে। তবে দিনের বেলা নাকি কুকুরগুলোকে আর দেখা যায় না। চল দাদা, এখানে আর থেকে কোনো লাভ নেই, বাড়ি ফিরে যাই। কাল সকালে আবার নতুন করে খোঁজা যাবে। পরদিন বেশ বেলা করে ঘুম থেকে উঠল হাবু আর চিংড়ি। আজ রবিবার। সবে দু ভাই আয়েশ করে লুচি বেগুন ভাজায় মন দিয়েছে। এমন সময় বুলি পিসি ঘরে ঢুকে পড়ল। কিরে ড্যাকরা, আমার নয়ন চাঁদকে তোরা যখন খুঁজে দিতে পারছিস না, তাহলে আমার এই টাকা ফেরত দে। তোদের দ্বারা যে হবে না সে আমি আগেই বুঝতে পেরেছিলুম। যত সব অকম্মার দাড়ি। না গো পিসিমা, তোমার নয়ন চাঁদের একটা সন্ধান বোধহয় পেয়েছি। চিংড়ির অম্লান বদনে ডাহা মিথ্যে কথা বলা দেখে হাবু বিষম খেল। দেখ ছোঁড়া, আমি পরিষ্কার কই দিচ্ছি, হয় 3 দিনের মধ্যে আমার নয়ন চাঁদকে খুঁজে দিবি, নইলে আমার টাকা ফেরত দিবি। ছোঁড়াগুলো সব অকম্মা। গজগজ করতে করতে বেরিয়ে যায় পিসিমা। একেবারে ওরা দুজন মুখ চাওয়াচাওয়ি করে। কোথায় গেলি রে বাপ? বেলার দিকে চিংড়ি সাইকেল নিয়ে বাজারে গেছিল। গিয়ে শোনে কাল রাতেও নাকি আরেকজন একইভাবে মরেছে। চিংড়ি সাইকেল নিয়ে গিয়ে পড়ল শ্মশানে। কাল রাতের সেই তান্ত্রিক তখন শ্মশানের চালা ঘরটাতে বিশ্রাম নিচ্ছিলেন। চিংড়িকে সাইকেল থেকে নামতে দেখেই তিনি বাইরে বেরিয়ে এসে বললেন, কাল রাতে তোদের এভাবে শ্মশানে আসা উচিত হয়নি। আপনি আমাদের অন্ধকারে দেখতে পেয়েছিলেন? আমাকে সব কিছু চোখ মেলে দেখতে হয় না রে, আমার কানে ওরা সব বলে যায়। কারা বাবা? সেসব শুনে তোর কাজ নেই। এখন কি জন্য এসছিস তাই বল। চিংড়ি এবার গ্রামের এই ভয়ঙ্কর উপদ্রবের কথা ওনাকে খুলে বলে। আগামী মঙ্গলবার রাত 11টার সময় তোদের গ্রামের ওই ফুটবল খেলার মাঠটাতে সবাইকে আসতে বলবি, বিশেষ করে সব মরদদের, কেউ যেন বাদ না যায়। আমি 1 ঘন্টা আগে সেখানে যাব, তুই আমায় নিতে আসবি। তবে মনে থাকে যেন গ্রামের কোনো পুরুষ মানুষ যেন সেখানে অনুপস্থিত না থাকে, কেউ না।
তা না হলে এই বিপদ থেকে কিন্তু তোদের গ্রামটাকে আমি রক্ষা করতে পারবো না। চিংড়ি গ্রামে ফিরে গিয়ে বাবাকে সব জানায়। গ্রামের মোড়ল দামোদর পাল ওদের বাবার বন্ধু। মোড়ল মশাই মঙ্গলবার রাতে সবাইকে গ্রামের ফুটবল খেলার মাঠে উপস্থিত হতে বলে দেন। সেই মতো নির্দিষ্ট সময়ে সবাই মাঠে হাজির। এমনকি বাটুকেও কয়েকজন মিলে পাঁজা কলা করে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দেয়। তবে গ্রামের সব পুরুষরা উপস্থিত হলেও মেয়েরা বিশেষ কেউ আসেনি। চিংড়ি 12টার আগেই শ্মশানে হাজির হয়ে তান্ত্রিক মশাইকে নিয়ে এসেছে। রাস্তায় আসতে আসতে কথায় কথায় যখন চিংড়ি জানল ওনার নাম বাদল ঠাকুর, সে তখন বলল, আপনার নাম এর আগে আমি একবার আমার মাসতুতো দাদার কাছে শুনেছি। ওর নাম ছিল সৌমিক, কলকাতায় থাকে। বিষ্ণুপুরের জঙ্গলে ও একবার কুয়ো থেকে জল তুলতে গিয়ে 3টে প্রেতাত্মার কবলে পড়েছিল একসাথে। তখন আপনি তো ওর প্রাণ রক্ষা করেছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সে তো প্রায় 6 মাস আগের ঘটনা। চল চল, আর দেরি করা ঠিক হবে না। সবাই এতক্ষণে এসে পড়েছে নিশ্চয়ই। ঠাকুর মশাই ফুটবল খেলার মাঠে এসে একটা আসন পেতে মাঠের মাঝখানে একটা হোমকুণ্ড রচনা করলেন। আগেই সেখানে একটা শামিয়ানা টাঙানো হয়েছিল। সবাই মাঠের ধারে গোল হয়ে বসে ওনার কর্মকাণ্ড লক্ষ্য করতে লাগলো। হাবু, চিংড়ি আর মোড়ল মশাই শুধু রয়ে গেল শামিয়ানার মধ্যে। ঠাকুর মশাই বেশ কিছুক্ষণ নানা রকম ক্রিয়া করার পর 2টো জ্যান্ত মুরগি আনতে বললেন। সেগুলো আগেই জোগাড় করা ছিল। এমন সময় ব্রজ মাঠের ধার থেকে ছুটে এসে শামিয়ানার মাঝে বসে থাকা ঠাকুর মশাইয়ের পায়ে লুটিয়ে পড়ল। এতক্ষণ সে লোকজনের ভিড়ে লুকিয়ে সব কিছু দেখছিল। এবার সে একেবারে সবার সামনেই ঠাকুর মশাইয়ের পায়ে মাথা ঠুকতে লাগলো। আমায় আমায় ক্ষমা করুন বাবা, আমায় ক্ষমা করুন। তুই জানিস তুই কি করেছিস? হ্যাঁ বাবা, আমি আমি মহা অন্যায় করে ফেলেছি। রক্ষা করুন বাবা, আমায় রক্ষা করুন। তুই তোর ক্ষমতার বাইরে গিয়ে বামুন হয়ে চাঁদে হাত দিতে গেছিলি। তুই তো নিজের ক্ষমতা জানিস নে। তোর কৃতকর্মের ফল এখন এই গোটা গ্রামের লোক ভোগ করছে। আমি আমি জানি বাবা, আমি জানি সেই পিশাচকে আহ্বান করে আমি মহা পাপ করেছি। আর সেই পাপের ফল আমার নিজের ছেলেকে ভোগ করতে হয়েছে তার জীবন দিয়ে। আমি যখন বুঝতে পারলাম সেই পিশাচকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার নেই, তখন তখন অনেক দেরি হয়ে গেছে। এই পিশাচ এখন অন্য মানুষের দেহে ঢুকে তার তার রক্ত পিপাসা চরিতার্থ করছে। তাকে যখন পাতাল থেকে আহ্বান করেছিলাম, সে তখন একটা মৃতদেহে প্রবেশ করেছিল। আমি শ্মশানে আসা একটা বেওয়ারিশ লাশের দেহ একজনের থেকে অনেক কষ্টে জোগাড় করেছিলাম। পিশাচটা সেই দেহে প্রবেশ করার পর সে আর আমার নিয়ন্ত্রণে থাকতে চাইল না। তুই হঠাৎ এই কাজ করতে গেলি কেন? আমি জীবনে যত রকম সাধনা করেছি কোনোটাই আমার সফল হয়নি। বারবার শুধু ব্যর্থতা আর ব্যর্থতা। তাই আমি চেয়েছিলাম এমন কিছু করতে যাতে লোকে আমাকে চিরদিন মনে রাখে। আমাকে ভণ্ড ব্রজ বলা যাতে লোকে বেরিয়ে যায়। সেই পিশাচ এখন কার দেহে আছে জানিস? জানি না বাবা। ছেলে মারা যাওয়ার পর আমি দেখি সেই জোগাড় করা মরাটা আমার ছেলের দেহের পাশে পড়ে আছে নদীর পাড়ের পথে। আমি তাড়াতাড়ি সেই মৃতদেহ জঙ্গলে নিয়ে গিয়ে পুড়িয়ে দিই। কিন্তু তারপরেই বুঝতে পারি সেই পিশাচ আবার নতুন একটা দেহ আশ্রয় করে তার হত্যা লীলা চালাচ্ছে। বিষয়টা লোক জানাজানির ভয়ে আমি এখান থেকে পালিয়ে জঙ্গলে লুকিয়েছিলাম।
এমনকি নিজের ছেলে সৎকারে উপস্থিত থাকতে পারিনি, এমনই আমার ভবিতব্য। আজ আজ যখন খবর পেলাম আপনি সবাইকে উপস্থিত হতে বলেছেন, তখন আড়াল থেকে আপনার ক্রিয়া দেখে বুঝলাম আপনি অনেক উচ্চস্তরের সাধক, তাই আপনার শরণাপন্ন হয়েছি। তোকে এখানে আসবার খবর কে দিলে? চিংড়ি ও জঙ্গলে আজ কি যেন খুঁজছিল, আমায় দেখতে পেয়ে আজ রাত্রে এখানে আসতে বলে দিয়েছিল। শুনলাম আপনি গ্রামের সব পুরুষ মানুষদের এখানে উপস্থিত থাকতে বলেছেন। এরপর বাদল ঠাকুর একটা মুরগি হাতে তুলে নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে থাকেন। তারপর মাঠের এক প্রান্তে বসে থাকা একজনকে সেই মুরগিটা দেখিয়ে ডাকতে থাকেন। আয়, আমার কাছে আয়, তোর খাবার নিয়ে যা। বলেই একটা ধারালো ছুরি দিয়ে মুরগিটার গলা কেটে ফেলেন তিনি। ছিন্ন মুন্ডু সেই মুরগিটার দেহ ছটপট করতে থাকে তার হাতের মধ্যে। মুরগির গলা থেকে ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্ত ছড়িয়ে পড়ে চারিদিকে। সেই দৃশ্য দেখে মাঠের ধারে বসে থাকা একজন প্রবল গর্জন করতে করতে শামিয়ানার দিকে এগিয়ে আসে। তাকে দেখে সবাই বিস্ময়ে হতবাক হয়ে যায়। বাটু! বাটু ততক্ষণে চেয়ার ছেড়ে দৌড়ে চলে এসেছে ঠাকুর মশাইয়ের কাছে। বলতে গেলে সে প্রায় ছিনিয়ে নিয়েই সেই মুরগির রক্ত পান করতে থাকে অবাক গ্রামবাসীদের সামনে। ঠাকুর মশাই বলে ওঠেন, এই ছেলেটা পিশাচের আশ্রয় নেওয়া দেহটাকে আঘাত করেছিল বলে এই পাতাল পিশাচ এই ছেলেটার দেহে প্রবেশ করেছে। এনে খা। বলে আরেকটা জ্যান্ত মুরগি তিনি বাটুর দিকে ছুড়ে দেন। ছাড়া পেয়েই পালাতে গিয়েও পারে না সেটা। বাটু চিতার মতো অদ্ভুত ক্ষিপ্রতায় ওটাকে ধপ করে ধরে ফেলে। এক কামড়ে ওটার ধর থেকে মুন্ডু আলাদা করে দেয়। পরম তৃপ্তিতে গরম তাজা রক্ত সে জন্তুর মতো পান করতে থাকে। এবার ছেলেটাকে ছেড়ে দে। প্রবল জান্তব গর্জন করে বাদল ঠাকুরের ওপর ঝাঁপিয়ে পড়তে চায় বাটু, কিন্তু তার পর মুহূর্তেই তড়িৎ স্পৃষ্টের মতো কিসে যেন ছ্যাঁকা খেয়ে ভয় পিছিয়ে আসে সে। সেই হোমকুণ্ডের আগুনের কাঁপা কাঁপা আভায় দেখা যায় বাদল ঠাকুরের পাশে যমদূতের মতো এসে হাজির হয়েছে দুটো দৈত্যাকৃতি মিশমিশে কালো কুকুর। আগুনের শিখায় তাদের সবুজ চোখগুলো ভাটার মতো ধকধক করে চলছে। তাদের প্রবল গর্জনে উপস্থিত জনতার অন্তরাত্মা অবধি কেঁপে উঠল। বাদল ঠাকুর এবার তার তর্জনী উঁচিয়ে বাটুকে নির্দেশ দিলেন, যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা, নইলে এই এদেরকে তোর ওপর ছেড়ে দেব। বাটু এবার বাদল ঠাকুরের চোখের দিকে তাকিয়ে রইল। বাটুর চোখে তখন প্রবল ঘৃণার সাথে ভয়ও খেলা করছে। এতক্ষণের হিংস্র চাউনি মিলিয়ে গিয়ে বাটুর চোখে একটা ভয় মাখা অসহায়তা ফুটে উঠল। তারপরেই কাটা কলা গাছের ন্যায় মাটিতে পড়ে। বাটুর শরীরের চারিদিকে এক দমকায় একটা ধুলোর ঘূর্ণি ওঠে। সেই বিরাট শামিয়ানাটাকে উপড়ে নিয়ে গিয়ে একেবারে মাঠের ত্রিসীমানার বাইরে ফেলে দিল। দেখতে দেখতে সেই ধুলোর ঘূর্ণি হারিয়ে গেল অন্ধকার আকাশের বুকে। বাটু, আমার বাটু রে, বাটু। বাটুর বাবা ছেলের দেহের ওপর ঝাঁপিয়ে পড়ে পাগলের মতো কান্না জুড়ে দিল, কিন্তু আর কোনো সাড়া পাওয়া গেল না। ঠাকুর মশাই বললেন, ওকে ডেকে কোনো লাভ নেই। ও অনেকদিন আগেই এই জগৎ ছেড়ে চলে গেছে রে। এতদিন ওর দেহে যে বাস করছিল সে তোর ছেলে নয়।
ওটা ছিল একটা রক্ত পিশাচ। বুলি পিসি চিংড়ির পাতে আর একটু পায়েস দিয়ে বললেন, লজ্জা করে খাসনি বাবা, যা লাগবে চেয়ে নিবি। হাবু গোটা লুচির মধ্যে এক পিস গোটা আলুর দম ভরে মুখে পুরে চোখ বুজে কিছুক্ষণ চেবালো। তারপর চিংড়িকে কুনুইয়ে ঠেলা দিয়ে বলল, তুই তো আমায় বললি না যে চাঁদমোহন জঙ্গলের ধারে দাসীদের বাড়িতে লুকোনো আছে? সেটা কি করে জানলি? উফ, বড্ড জ্বালাস তুই, কাউকে বলবি না। এতে আমার কোনো কৃতিত্ব নেই। বজু কাকুকে যখন বলেছিলাম আমি একটা ছাগল ছানা খুঁজতে এখানে এসছি, তখন উনি বললেন উনি নাকি দাসেদের পুরনো বাড়ির থেকে একটা ছাগলের ডাক শুনেছে। তাই কাল রাতে সব কিছু মিটে যাওয়ার পর আমি আজ ভোর ভোর গিয়ে দাসেদের বাড়ি থেকে এই চাঁদমোহনকে উদ্ধার করে আনলাম, বুঝলি? চাঁদমোহন এতক্ষণ একটা বড় চামবাটি থেকে পায়েস খাচ্ছিল। সেটা চেটে পুটে শেষ করার পর সে এমন জোরে একটা ঢেকুর তুলল যে হাবুর হাত থেকে বড় পান্তুয়াটা আর একটু হলেই পড়ে যাচ্ছিল। বুলি পিসি সেই দেখে বললেন, কিরে ছোড়ার দল, এইবার পেত্তাই হলো তো? আমি মিছে কথা কইনি।